এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় গুলি করে ছাত্র জনতা হত্যা মামলার আসামি পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের গ্রেফতার না করায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। 5 মে 2013 গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের উপর চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ। রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ। সংবিধান মোতাবেক এখতিয়ার আছে, কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার এখতিয়ার রাখেন। অতএব যে কোনো উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া, তাকে প্রত্যাহার করা, ডিসমিস করার সাংবিধানিক এখতিয়ার তার আছে। অতএব এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক, সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী। এগুলো যেন আমরা ভুলে না যাই। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই, গণ অভ্যুত্থান, তার সাথে সাংঘর্ষিক। তাই এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। উপদেষ্টা কিন্তু কার উপদেষ্টা? দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ঙ্কর, এটা জানতাম, কিন্তু তিনি যে এতটা ভয়ঙ্কর সেটা হয়তো আগে জানতাম না। প্রিয় দর্শক, ইতিমধ্যেই একটা নিউজ আপনারা হয়তো অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। সেই নিউজটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো শেখ মুজিবুর রহমানকে গুলি করে যারা হত্যা করেছিল তাদের তো ফাঁসির আসামি করা হয়েছিল। তার মধ্যে একজন হলো বজলুল হুদা। তাকে ফাঁসি না দিয়ে, অর্থাৎ বজলুল হুদা শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিল এবং তাকে ফাঁসি না দিয়ে শেখ হাসিনা নিজে গিয়ে তার বুকের উপরে পাড়া দিয়ে 3-4 জনকে দিয়ে ধরিয়ে তারপরে জল্লাদকে দিয়ে ছুরি দিয়ে সরাসরি তার গলা কেটে তাকে হত্যা করা হয়। প্রিয় দর্শক, শেখ হাসিনা নিজে ওই বজলুল হুদার বুকের উপর পাড়া দিয়ে তাকে গলায় ছুরি দেওয়া হয়। প্রিয় দর্শক, এমন একটা বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং শেখ হাসিনার সেই চরিত্রটা ফুটে উঠেছে। এবং কি শাপলা চত্বরে 13ই মে শাপলা চত্বরে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলাম নেতাকর্মীদের বা হেফাজত ইসলামের ছাত্রদের, মাদ্রাসার শিক্ষকদের, এক কথা বলতে গেলে আলেম ওলামাদের, হুজুরদের কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শকের সাথে জড়িত কারা জানেন? আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জড়িত কারা সেটাও আপনারা জানতে পারবেন। তো আমি কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো না টেনে আজকের ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন হাসিনা সরকারের আমলে কতটা নিকৃষ্ট কাজ করা হয়েছে, কতটা পাশবিক হৃদয়ে মানুষ হলে এতগুলো জঘন্য কাজ করতে পারে। তাদের হয়তো মন বলতে কোনো কিছু ছিল না, মনুষ্যত্ব বলতে কিছু ছিল না। তার হাসিনা সরকারের আমলে যে সমস্ত এমপি মন্ত্রীরা এবং কি বড় বড় অফিসার পদে যারা ছিল তারাও ছিল একদম ভয়ঙ্কর। চলুন কথা না বাড়াই, সবগুলো ভিডিও দেখে আসি। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। যদিও এই কথাটি সেই 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। 1975 সালের 15 আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা, যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন। এই অপরাধে 2010 সালের 28 জানুয়ারি মেজর বজলুল হুদা সহ কারাগারে থাকা 5 জন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায়, সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায়। সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে, যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জনের মধ্যে 4 জনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজলুল হুদাকে সেখানে আনাই হয়নি। তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন, এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে 4 জন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে। এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন। জবাইয়ের সময় মেজর বজলুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল। হত্যার পর মেজর বজলুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয়। সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে। সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্টমর্টেমের দাগ নয়, বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ। এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজলুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের। 5 মে 2013 গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের উপর চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ, রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ। 13 দফা দাবি আদায়ে 2013 সালের 5 মে দিনভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এরপর মাঝ রাতে ক্লান্ত শরীর নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক লাখ মানুষ মতিঝিল এলাকায় ঘুমিয়ে পড়েন। অল্প কিছু মানুষ মশগুল ছিলেন ইবাদত বন্দিগিতে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 10,000-এরও বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। বৃষ্টির মতো চলে গুলিবর্ষণ, সঙ্গে ব্রাশফায়ার, গ্রেনেড, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড তো আছেই। নিস্তব্ধ মতিঝিলে যেন হঠাৎ করেই নেমে আসে কিয়ামত। ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন পরবর্তীতে বহুল আলোচিত বেনজির আহমেদ ও জিয়াউল আহসান। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির এবং র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিয়াউল। শেখ হাসিনার নির্দেশে এবং এই দুজনের পরিকল্পনাতেই ঠান্ডা মাথায় পুরো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ 13 দফা দাবি ছিল হেফাজতে ইসলামের। শুধু ইমানের তাগিদে সেদিন রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বেশিরভাগই ছিলেন ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মুফতি ও মাওলানা। মধ্যরাতের নির্মম হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফোটার আগেই পুলিশের জলকামান, ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয়। গাড়ি ভর্তি লাশ নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও দেখেছেন স্থানীয়রা। এতদিন মুখ বন্ধ রাখলেও স্বৈরাচার সরকারের বিদায়ের পর অনেকেই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছেন। আরেক পরিকল্পনাকারী জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা পড়েছেন। ইতোমধ্যে রিমান্ডে নেয়ার পর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর বর্বর আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন জিয়াউল আহসান। আওয়ামী লীগ সরকারের নানাবিধ চাপে এতদিন শাপলার গণহত্যা নিয়ে খুব বেশি প্রতিবাদ জানাতে পারেনি হেফাজতে ইসলাম। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর এবার নড়ে চড়ে বসেছে সংগঠনটি। এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এবং দেশবাসী বিশ্ববাসী দেখতে প্রত্যক্ষ করেছে, নিন্দা জানার ভাষা আমাদের নাই এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা 10 বছর ধরে বিচার চেয়ে আসছি। তৎকালীন সময়কার সরকার তো বিচার করবে দূরের কথা, বরং সেই ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামকেই এবং হেফাজতে ইসলামের সকল নেতাকর্মীদেরকে মামলার পর মামলা দিয়ে পর্যদস্ত করে রেখেছিল। এটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন পর্যায়ে যারা আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত, তারা ইতিমধ্যে অনেকে ব্যক্তিগতভাবেও উদ্যোগ নিচ্ছে এই ঘটনার জন্য। হ্যাঁ, মামলা করার উদ্যোগ তারা নিচ্ছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে সামষ্টিক কোনো মামলা মানে এই একেবারে পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা করা যায় কিনা, তারপরে ট্রাইব্যুনালে মামলার মানবতা বিরোধী অপরাধ যদি জনিত এই জাতীয় মামলা করা যায় কিনা, এগুলো আমরা আইনগত বিষয়গুলো একটু আলাপ আলোচনা করে আইনজীবীদের সাথে এটা প্রস্তুতি চলতেছে আর কি। তারাই তো প্রত্যক্ষভাবে যে হত্যাকাণ্ড যাত্রার নেতৃত্বে পরিচালিত হয়েছে, কাজে তারা এই ঘটনার অন্যতম খলনায়ক এবং তারা অপরাধী, হত্যাকারী। কাজে সেই হিসাবে তাদের তো আমরা বিচার অবশ্যই চাই।
আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে বিরোধী দল ও মতকে দমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ। অন্যদিকে আয়নাঘর তৈরি করে মানুষকে গুম করে রাখা, ফোনে আড়ি পাতা সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে বারবার উচ্চারিত হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নাম। এবার মানুষ এই দুই কুশীলবের বিচার দেখতে চায়। রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূসকে অবৈধ করতে পারেন যে কোনো সময়, এই পাওয়ার কি তার আছে? সংবিধান মোতাবেক এখতিয়ার আছে, কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার এখতিয়ার রাখেন। অতএব যে কোনো উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া, তাকে প্রত্যাহার করা, ডিসমিস করার সাংবিধানিক এখতিয়ার তার আছে। অতএব এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক, সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালামের কর্মচারী। এগুলো যেন আমরা ভুলে না যাই। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই, গণঅভ্যুত্থান, তার সাথে সাংঘর্ষিক। তাই এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। উপদেষ্টা কিন্তু কার উপদেষ্টা? দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা। এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের হোঁচট খেতে হচ্ছে এবং হবে। অতএব যারা এই সরকারকে সফল হোক চান, আমরা যারা চাই এই সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশে সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ বাতলে দেবেন, তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্মড ফোর্সে, সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য, শহীদের আত্মার জন্য, হাজার হাজার মানুষের খুনের ন্যায়সঙ্গত ন্যায্য বদলা নেওয়ার জন্য। দেখেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি বাংলাদেশের সব দায়িত্বে কিন্তু এখন প্রেসিডেন্ট পালন করতেছে অথবা তার নামে পালিত হচ্ছে, কারণ যেহেতু বাংলাদেশের সংবিধান মোতাবেক সকল ট্রান্সফার, প্রমোশন যা কিছু আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের নামে করতে হয়। আপনারা যারা যদি অনলাইনে কখনো দেখে থাকেন, প্রমোশন এবং ট্রান্সফারের কোনো চিঠিপত্র দেখে থাকেন, সেখানে লেখা থাকে যে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই করা হলো, সচিব করা হলো, সেনাপ্রধান করা হলো, বিমান বাহিনী প্রধান করা হলো, অমুক জায়গায় ট্রান্সফার করা হলো, সচিব পদে পদায়ন দেওয়া হলো। এবং টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশের আর্মড ফোর্সেসের অফিসিয়াল কমান্ডার ইন চিফ প্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এই জন্য আমরা শুরু থেকে বলেছি 5 তারিখের পর থেকে যে বাংলাদেশে যে নতুন পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী করতে হইলে, এই পরিবর্তনকে বাস্তববাদী রূপান্তরের দিকে নিতে চাইলে শুধুমাত্র এই সরকারের গঠন প্রক্রিয়াতে হাত দিলে হবে না, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হচ্ছে সেটা দেখলে চলবে না, বরং যার নামে এই পরিবর্তনগুলো পালিত হবে তাকে পরিবর্তন করতে হবে। এবং আমরা একটা রোডম্যাপও দিয়েছি যে প্রেসিডেন্টের অফিসকে কিভাবে রিমুভ করে একটা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ডেভেলপ করা যায়। সেখানে শুরুতে আমরা বলেছিলাম 5 তারিখের পর থেকে যে বাংলাদেশের অ্যাপেলেট ডিভিশনের জাজ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে। রিমুভ করে তখনকার যিনি সবচেয়ে সিনিয়র হাইকোর্ট জাজ ছিলেন, যাকে পরে প্রধান বিচারপতি করা হয়েছে, তিনি প্রধান বিচারপতি হবেন এবং অ্যাপেলেট ডিভিশনে নতুন পদায়ন করা হবে। এরপরে হচ্ছে প্রেসিডেন্টের অফিস খালি করা হবে, উনি রিজাইন করবেন, সংবিধান সাসপেন্ড করবেন, করে তারপরে চিফ জাস্টিস যিনি হবেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। এই প্রসেসটা কোথায় আছে? এই প্রসেসটা সংবিধানে নাই। তাহলে আমরা কিসের ভিত্তিতে এই প্রসেসের কথা বলেছি? এই প্রসেসের কথা বলেছি হচ্ছে 75-এ পট পরিবর্তনের পরে শেখ মুজিব সপরিবারে খুন হওয়ার পরেও একই কাজ করা হয়েছে, তখন চিফ জাস্টিস দায়িত্ব নিয়েছেন। 81 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের পরেও তখনকার প্রধান বিচারপতি দায়িত্ব নিয়েছেন। 90-91-তে আমরা দেখেছি এরশাদের পতনের পরে তখনকার চিফ জাস্টিস যে ছিলেন শাহাবুদ্দিন আহমদ একই প্রসেসে চিফ জাস্টিস থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সকল দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নির্বাচন করে উনি কাজ হ্যান্ডওভার করেছেন। কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করা হচ্ছে না। না করার কারণে যে ভয়ঙ্কর জিনিস কিছু ঘটে গেছে সেটা আপনারা দেখেছেন যে মিলিটারিতে কাউন্টার চলছে, বিভিন্ন ডিভিশনের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জে দেখেছেন, ঢাকায় দেখেছি, আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দিয়ে সকল বিচারপতিকে একসাথে করে একটা জুডিশিয়াল করবার চেষ্টা করা হয়েছিল, কারণ যেহেতু প্রধান বিচারপতিকেও প্রেসিডেন্ট মনোনয়ন দেন, তার সিগনেচারই তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয়। তো এই একটার পর একটা কাউন্টার যে অস্থিরতাটা চলছে, এটা যদি বন্ধ করতে হয়, এখনও যত প্রশাসনিক পরিবর্তন হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীতে এবং যেগুলো করা দরকার, আমরা দেখেছি অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় এখনও আগের আমলের মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল এমন সেনা সদস্যরা এবং যে সকল ডিসিএসপিরা, এই সকল ওসি এবং টিএনওরা যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যারা এই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে এখনও সরানো হয় নাই। সরানো না হওয়ার কারণে যেটা হচ্ছে প্রশাসনে কিন্তু একটা অস্থিরতা চলছে। অতএব প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে। এখন তাহলে অপশন কি হইতে পারে? দুটো অপশন আছে আমাদের সামনে। একটা হচ্ছে আগের যে ফর্মুলার কথা বলেছি তার উপরে ভিত্তি করে এখন চিফ জাস্টিস যিনি আছেন ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করে দেওয়া। ইমিডিয়েটলি সেকেন্ড জুনিয়র জাজ যিনি আছেন মিস্টার জাস্টিস জুবাইর রহমান চৌধুরী, উনি তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় অপশন হচ্ছে কনস্টিটিউশন সাসপেন্ড করে কেয়ারটেকারের যিনি চিফ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ঘোষণা করা, প্রধান উপদেষ্টা না, সরকার প্রধান হিসাবে ঘোষণা করা। উপদেষ্টা কিন্তু কার উপদেষ্টা? দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা। এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের হোঁচট খেতে হচ্ছে এবং হবে। অতএব যারা এই সরকারকে সফল হোক চান, আমরা যারা চাই এই সরকার
দীর্ঘমেয়াদে বাংলাদেশে সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ বাতলে দেবেন। তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্মড ফোর্সে সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য, শহীদের আত্মার জন্য, হাজার হাজার মানুষের খুনের ন্যায়সঙ্গত ন্যায্য বদলা নেওয়ার জন্য। রাষ্ট্রপতি কি ডক্টর ইউনূসকে অবৈধ বলতে পারেন যে কোনো সময়? এই পাওয়ার কি তার আছে? সংবিধান মোতাবেক এখতিয়ার আছে, কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার এখতিয়ার রাখেন। অতএব যে কোনো উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া, তাকে প্রত্যাহার করা, ডিসমিস করার সাংবিধানিক এখতিয়ার তার আছে। অতএব এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক, সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী। এগুলো যেন আমরা ভুলে না যাই। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই, গণঅভ্যুত্থান, তার সাথে সাংঘর্ষিক। তাই এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অবদানের জায়গা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনরা। তারা অসাধারণ আন্দোলন করেছেন, অসাধারণ। পৃথিবীর যে সকল দেশে মিছিল প্রতিবাদ করা ন্যায্য, সেই সকল দেশে দেখেছি আমরা ইউরোপের দেশগুলোতে অ্যাম্বাসির সামনে প্রবাসীরা দিনের পর দিন, রাতের পর রাত মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে হয়েছেন, মিছিল করেছেন, হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। আমরা দেখেছি ওনারা যে রেমিটেন্স শাটডাউন করেছেন, ওনারা কীভাবে মানে একটা রাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে হাসিনার মসনদ কাঁপিয়ে দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে কীভাবে রেমিটেন্সে প্রায় মানে 15%, 20% শাটডাউন হয়ে গেছে এবং মানে আমরা দেখলাম যে এতে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। অতএব আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের প্রবাসী ভাই বোন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, এবার হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন, আন্দাজ না অলরেডি বুঝতেই পেরেছেন, তাই না? এতদিন হয়তো অনেকেই মুখ খুলতে ভয় পেয়েছে, কারণ হাসিনা সরকার যখন বাংলাদেশে ক্ষমতা অবস্থায় ছিল তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা কোনো ব্যক্তির ছিল না, কারণ তিনি এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী একজন স্বৈরাচার বলতে পারেন ছিল। মানে তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা কেউ ছিল না, কারণ তার বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে সাথে সাথে গুম হয়ে গেছে অথবা তাকে রিমান্ডে নিয়ে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে আয়নাঘরের মধ্যে বন্দি রেখেছে বছরকে বছর, যার কারণে কোনো সাংবাদিক মুখ খুলতে পারে না। এখন একটা জিনিস লক্ষ্য করে আপনারা দেখবেন, সংবাদ মাধ্যম যখন আপনারা বর্তমানে বড় বড় নিউজ চ্যানেল যেগুলো আছে, সময় টিভি, যমুনা টিভি, মাছরাঙ্গা বা চ্যানেল 24, এছাড়াও নয়া দিগন্ত, বিভিন্ন কিন্তু পত্রপত্রিকা আছে। এতদিন কিন্তু সেইখানে নিউজ প্রচারিত হতো, সেখানে কিন্তু হাসিনার নামে কোনো ধরনের কোনো রকমের উল্টাপাল্টা কথা বলা হতো না। এখন কিন্তু হাসিনার নামে যতগুলো রিপোর্ট করা হয় সবগুলোই স্বৈরাচার বলে এবং হাসিনা পালিয়ে গিয়েছে লেজগুটি, এরকম কথাও বলে। এতদিন কেউ বলে সাহস পায়নি, কারণ সাংবাদিকরা যদি তার বিরুদ্ধে কোনো নিউজ করত সেও শেষ, আলেম ওলামা যদি তার বিরুদ্ধে কিছু বলতো সেও শেষ। এক কথায় বলতে গেলে তার বিরুদ্ধে যে যাই বলুক না কেন সে খতম, বোঝেন নাই? আর যদি তার পক্ষে কথা বলা গেছে তাহলে তার মালটুর অভাব হয় নাই। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আসলে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, সবসময় একরকম থাকে না। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার দাপটে অন্যায় অত্যাচারকে প্রাধান্য বেশি দেয় এবং ন্যায় কোনটা অন্যায় কোনটা ভুলে যায়, এদেরকে আল্লাহ পাক একটু সুযোগ দেয় যে তোরা কত করবি করতে থাক। এই রশি ছেড়ে দেয় ঢিল দিতে 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 এমন সময় একটা রশি টান দেয় আল্লাহ তাআলা, ওই স্বৈরাচারগুলো, দুর্নীতিবাজগুলো, লম্পটগুলো, কুলাঙ্গারগুলো বুঝতেও পারে না যে এই সময় তাদের পতন হবে, এই সময় তাদের মানে বিপদে পড়তে হবে, এটা তারা বুঝতেও পারে না। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বর্তমানে পরিস্থিতিটি, স্বৈরাচারী বিদায় হয়েছে, আপনারা কি কোনোদিন ভেবেছিলেন যে বেঁচে থাকতে কোনো দিন এই স্বৈরাচারের বিদায় দেখতে পাবেন? কেউ ভাবেনি, ভাবা অসম্ভব। প্রিয় দর্শক, হেফাজতে ইসলামের যেই শাপলা চত্বরে 2013 সালে 5ই মে যে ঘটনাটি ঘটেছে সেগুলো এখনও চোখে ভাসে, সেগুলো দেখলে কলিজা চিরে কান্না চলে আসে। কত হাজার হাজার আলেম ওলামাদেরকে যে ওইখানে শহীদ করা হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ট্রাককে ট্রাক লাশ তারা নদীতে পেট ফেলে দিয়েছে। যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটি এ পর্যন্ত কিছু বলার থাকলে বলে যায়। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।